ফাইল ডাকাতি থেকে লজিক্যাল তরজায় বিধানসভার ভোট করানারে দরজায়, কেউ মন্দির করে, কেউ দেখে বাবরি, শেষে করে ফাঁকা প্লেট, কার পাতে রাবড়ি। তিনটে পয়েন্ট আমার যেটুকু মনে হচ্ছে দেখে। একটা হচ্ছে ওই আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির হানা। দ্বিতীয় নম্বর পয়েন্ট এসআইআর। আর 3 নম্বর পয়েন্ট ধর্ম, মন্দির মসজিদ। আর চতুর্থ নম্বর পয়েন্ট ছেড়ে দিয়েছেন বোধহয় বাংলার মানুষের ওপর, যে শেষ পর্যন্ত বিজয় মাল্যটা কোন রাজনৈতিক দল পাবে। রাবড়ি বলেছেন সেই কথাটাতে, আর কার প্লেট ফাঁকা যাবে। তা আমি একটা একটা করে আসি। প্রথমে বলেছেন ইডি সিবিআই। এটা তো খুব স্বাভাবিক। পশ্চিমবাংলায় নির্বাচন এলে পশ্চিমবাংলায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স হানা দেবে না, এটা তো গত 10 বছর ধরেই পশ্চিমবাংলার একটা নিয়মিত চিত্রনাট্য হয়ে দাঁড়িয়েছে। ইডি সিবিআই দেখলেই ভয় মানুষ জিজ্ঞেস করছে, ভাই ইডি সিবিআই ঘুরছে কেন? নির্বাচন আসছে নাকি পশ্চিমবাংলায়? সে লোকসভার নির্বাচন হোক, সে বিধানসভার নির্বাচন হোক। যবে থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদী অমিত শাহর নেতৃত্বে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সমস্ত যে সেন্ট্রাল এজেন্সিগুলো আছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, বিরোধী রাজনৈতিক দলগুলো যে যে রাজ্যে শাসন ক্ষমতায় আছে তাদের প্রতি লেলিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এটা তো নতুন কিছু নয়। আমরা দিল্লিতে দেখেছি অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে যখন নির্বাচন এলো অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার, তার আগে মনীষ সিসোদিয়া, তারপরে অরবিন্দ কেজরিওয়াল, তারপরেই ঝাড়খণ্ডের নির্বাচন এলো। আমরা তো দেখেছি শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন, চিফ মিনিস্টার, তাকে জেলে নিয়ে গেলেন। আবার পরে এটাও দেখলাম জেলে বসে নির্বাচন জেতার পরে সুপ্রিম কোর্ট থাপ্পড়টা মারলেন, মেরে বললেন, সুপ্রিম কোর্ট জাজমেন্টে লিখলেন তার বিরুদ্ধে 1 ছটাক জমি দুর্নীতির কোনো প্রমাণ নেই। বেকসুর খালাস, তিনি আবার মুখ্যমন্ত্রী। নির্লজ্জ বিজেপি সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বাংলাটা চাই, তার কারণ কোথাও একটা দম্ভে আঘাত করছে যে সারা ভারতবর্ষে যেভাবেই হোক সব রাজ্য জিততে পারি, শুধু পশ্চিমবাংলায় ঢুকে ওই আটপৌড়ে শাড়ি পরা একটা সাদাসিধে জীবনযাপন করা মহিলা, হাওয়াই চপ্পল পরা, তার কাছে কেন ধাক্কা খেয়ে 56 ইঞ্চি ছাতি কেন 6 ইঞ্চিতে পর্যবসিত হয়? তাই সিবিআই আসবে, তাই ইডি আসবে, তাই ইনকাম ট্যাক্স আসবে। এগুলো যদি ব্যর্থ হয় ধর্ম আসবে, হিন্দু মুসলমান। সুমনবাবুর 16 সালের বিধানসভা নির্বাচন বাংলায়, 19 সালে লোকসভার নির্বাচন পশ্চিমবাংলায়, 21 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায়, 24 সালের লোকসভা নির্বাচন পশ্চিমবাংলায়। কোন নির্বাচনে সিবিআই ইডি আসেনি? ধর্ম আসেনি। আমায় দেখিয়ে দিন, আমি রাজনীতি করা ছেড়ে দেবো কাল থেকে। দেখিয়ে দিন। নির্লজ্জতার শেষ জায়গায় বিরোধী কণ্ঠস্বরকে যে করে হোক দাবিয়ে রাখতে হবে। এ কি অঘোষিত জরুরি অবস্থা চলছে ভারতবর্ষে? আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি গোটা দেশ জুড়ে? জোরজার মুলুকতার? জানতে চাইব না, প্রশ্ন করব না। প্রত্যেকটা জায়গায় মজার ব্যাপার লক্ষ্য করুন, গত 8ই জানুয়ারি, যেটা দিয়ে আপনার ছড়া আজকে শুরু হয়েছে, কি ফাইল ছিনিয়ে নিয়েছে, টিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই ভাষাটায় আমার তীব্র প্রতিবাদ রইল। তার কারণ মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে একটা শুনানিও হয়েছে এর মধ্যে, আগামীকাল বোধহয় আবার তারিখ আছে। তাতে কিন্তু কোথাও ছিনিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট বলেনি। আমার স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, এবং কেউ কেউ আমার বন্ধু স্থানীয় মানুষ আজকে দুপুরবেলাও আমার সাহায্য করেছেন, এই যে গত 8ই জানুয়ারি প্রতীক জৈনের ক্যামাক স্ট্রিটের বাড়িতে আইপ্যাকের কর্ণধার যে ইডি হানা দিয়েছিল, মামলাটা 2020 সালের 27শে নভেম্বর এফআইআরটা দায়ের করেছিল সিবিআই, একটা কয়লার কোনো ঘটনাকে কেন্দ্র করে।
কেউ অনুপ মাঝি টাঝি নামক কোনো ব্যক্তি আছে, তার বিরুদ্ধে সিবিআই এই এফআইআরটা দায়ের করে 2020 সাল 27 নভেম্বর। আমার প্রথম প্রশ্ন সুমনবাবুদের আজকের এই বিপি আনন্দের অনুষ্ঠান থেকে, 2020 সালের 27 নভেম্বরে এফআইআর করলো সিবিআই, আর হানা হলো ঠিক নির্বাচনের 2 মাস আগে 8ই জানুয়ারি 2026। ঘুমোচ্ছিলেন ইডি এবং সিবিআই, কর্মঠ নরেন্দ্র মোদীর দুটো অর্গানাইজেশন। আমি কি অন্যায় বলছি? 5 বছর 6 মাস লেগে গেল। সিবিআই দপ্তরটা আমার যতদূর জানা আছে কলকাতার নিজাম প্যালেসে, তার থেকে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি হাঁটা পথে 5 মিনিট, পৌঁছতে সময় লাগলো 5 বছর 3 মাস। নরেন্দ্র মোদী অমিত শাহের কর্মঠ সরকার বিজেপি। আমার প্রশ্ন তো মানুষ উত্তর দিন না। আমি তো বলছি প্রকাশ্যে দাঁড়িয়ে আমি আইন মানি না, আদালত মানি না, কানুন মানি না, প্রশাসন মানি না। আমি মনে করি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের শেষ কথা বলে তার জনগণ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। তাদের ওপরের রায়টা, বিচারের দায়িত্বটা দিয়ে গেলাম। উত্তরটা, জবাবটা আপনারা দিন। এ কাদের হাতে পড়েছে? জোর জবরদস্তি, ছিনিয়ে নেওয়া? এ প্রশ্নের জবাব চাইব না, উত্তর চাইব না? সুপ্রিম কোর্টে মামলা উঠল, তারিখটা খুব সম্ভবত 14 তারিখ জানুয়ারি মাসের। 8 তারিখে হানা হলো, 14 তারিখে মামলা উঠল সুপ্রিম কোর্টে। কি দাবি করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ইডি? প্রথম দাবি সিবিআইকে দিয়ে মামলা করাতে হবে। খেয়াল করুন, মামলাটা শুরু করেছিল সিবিআই, কখন বলটা ঠেলে দিয়েছে ইডির কোর্টে জানতে পারিনি। এখন আবার সেই ইডি গিয়ে বলছে না না না, ও সিবিআই মামলা চাই। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে। সুপ্রিম কোর্ট একটা উত্তর দিয়েছে, চুপ, বলেছে পরের হিয়ারিংয়ে শুনবো। দ্বিতীয় দাবি ছিল কি, কলকাতার পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করতে হবে। সুপ্রিম কোর্ট নীরব। 3 নম্বর কি দাবি ছিল, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তৎকালীন রাজীব কুমার, তাকে সাসপেন্ড করতে হবে। সুপ্রিম কোর্ট নীরব। কোনো জবাব আছে? এবার বলুন সুপ্রিম কোর্টকে মানব না? সে তো রোজই বলছেন মানি না, নতুন আর কি? সুপ্রিম কোর্ট তো পরিষ্কার কলকাতা ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রেখে বলেছিলেন পশ্চিমবাংলার ন্যায্য পাওনা, সে টাকাটা দাও কেন্দ্রীয় সরকারকে। 100 দিনের কাজের টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদীর সরকার মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। আজকে তো ভারতবর্ষের বিচার ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের দ্বারা। ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল টাকাটা ন্যায্য পাওনা বাংলার দিতে হবে। কেন্দ্রীয় সরকার ছুটল সুপ্রিম কোর্টে, না না দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট খারিজ করলেন, বললেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই আমি বহাল রাখলাম, টাকাটা ন্যায্য পাওনা বাংলার। কিন্তু অর্থনৈতিক অবরোধ করতে হবে বাংলাকে, ভোট আসছে, ইকোনমিক ব্লকেড, অর্থনৈতিক অবরোধ, তার সঙ্গে ধর্মীয় বিভাজন, তার সঙ্গে ইডি সিবিআই এর হানা। রাজনৈতিক বক্তব্য যখন ফুরিয়ে যায় তখন তো পেশি আস্ফালন লাগে। কেন্দ্রীয় সরকারে বসে যারা এই কাণ্ডটা করছেন, গণতন্ত্রের চাবুকটা বড় মারাত্মক। হাত যদি কোনো দিন বদল হয়, এর জ্বালা কত, যন্ত্রণা কত দেখতে পারবেন। আমি কিন্তু কোনো বদলার রাজনীতির কথা বলছি না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন বদলা নয় বদল চাই। খেয়াল রাখবেন কথাটা। আমি কিন্তু কোনো বদলার কথা বলছি না। তারপরে এলো যে যদি ইডি না পারে, সিবিআই না পারে, তাহলে নিয়ে এসো জ্ঞানেশ কুমার, এসআইআর। সুমনবাবু, আমার আপনার কাছে প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন, যে 5 জনের বেশি সন্তান থাকলেই লজিক্যাল ডিসক্রিপিয়েন্সিতে তাকে ডাকা হবে। আমার পূর্ববর্তী বিজেপির একজন বক্তা বলছিলেন, বিধায়ক, তিনি বলতে গিয়ে বললেন যে ভয়ঙ্কর দুর্নীতি। তা 5 জনের বেশি সন্তান যদি থাকে, তাতে যদি লজিক্যাল ডিসক্রিপিয়েন্সিতে ডাকা হয়, আমার যতদূর জানা আছে গুজরাটেও তো হচ্ছে এসআইআরটা। নরেন্দ্র মোদীকে কি ডাকা হয়েছে? তারা তো 6 ভাই বোন। দেশের প্রধানমন্ত্রীকে কেন ডাকবেন না?
আর আমরা যদি সবাই বোন হই, আমাদের সবাইকে ডাকা হবে। জ্ঞানেশ কুমার, আমি তো বলে গেছি আপনার এই অনুষ্ঠানেই বলে গেছি, অমিত শাহের চাকর, আবার বলছি সেই কথাটা। অমিত শাহের চাকর, তার কারণ যেরাম সার্ভিস দেবে ও দেখবেন রিটায়ার করার আগে কোথাও কোনো রাজ্যের একটা গভর্নর হয়ে গেছে, একটা প্রাইজ পেতে হবে। আমার তো মনে আছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসটা কি ছিলেন, রঞ্জন গগৈ, নামটা আবার বলছি এখানে দাঁড়িয়ে। মনে পড়ে শোভনবাবু কতদিনের মধ্যে গভর্নর হয়ে গেছিলেন, মনে পড়ে? আজকে আমরা বলে যাচ্ছি, লিখে রাখুন, এই জ্ঞানেশ কুমার পেছনের দরজা দিয়ে যারা বিজেপিকে ভোটার লিস্টে কারচুপি করে অফিসিয়ালি, আপনি বারবার সুকুমার সেনের নাম বলছেন, সুকুমার সেন দিয়ে ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থার সৃষ্টি হয়েছে। আমি আরেকটা কথা আপনার সঙ্গে সংযোজন করছি, এমন সুনিপুণভাবে সুকুমার বাবু, অশোক সেনের দাদা সুকুমার সেন আইসিএস 52 সালের নির্বাচনটা পরিচালনা করেছিলেন, তখন আন্তর্জাতিক নির্বাচন কমিশন পণ্ডিত নেহেরুর কাছে অনুরোধ করেছিলেন এবং পণ্ডিত নেহেরু অনুমোদন দিয়েছিলেন সুকুমার সেন সুদান দেশে গিয়ে 1953 সালে সুদানের নির্বাচনও পরিচালনা করেছিলেন এই সুকুমার সেন। আমি সেই ইতিহাসটা বলে দিলাম আপনাদের সামনে। আর কার সঙ্গে কার, রাম আর রামছাগল কি এক হয়? তা সুকুমার সেনের সঙ্গে আপনি ওই জ্ঞানেশ কুমার না ভ্যানেশ কুমারের কথা বলছেন। আবার বলছি, ও তো ভৃত্য অমিত শাহের, ও তো ভৃত্য। এই যে শঙ্করবাবু বিজেপির বক্তা, তিনি বলতে গিয়ে একটা কথা বললেন, আমি লিখে রেখেছি, ফাইট ফর সিভিলাইজেশন, এসব বলছেন টলছেন। তা আমি ওনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, ভারতবর্ষের অর্থমন্ত্রী আপনার বিজেপির, নামটা যেন কি, নির্মলা সীতারামন, তার স্বামী কলকাতায় এসে এই এসআইআর শুরু হওয়ার পরে প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবে বসে বলেননি ব্লাডলেস জেনেসাইড, রক্তপাতহীন খুন। কে বলেছেন? নির্মলা সীতারামনের স্বামী কলকাতায় প্রেস কনফারেন্স করে এই এসআইআরকে নিয়ে। এ কি শেষ বেল বাজিয়ে দিয়েছেন? আমি বেশি সময় নেব না, শেষ বেল বাজিয়ে দিয়েছেন, আর যে শেষ ঘন্টা, শেষ ঘন্টা একমাত্র জনগণ বাজাতে পারে। হ্যাঁ, আমি তো নিমিত্ত দিন আমি শেষ করে দিচ্ছি সুমনবাবু, আর বেশি সময় আমি নেব না। এই লজিক্যাল ডিসক্রিপিয়েন্সির নামে আমার 2-3টে ছোট ছোট প্রশ্ন আমি ভেঙে দিচ্ছি আমার বক্তব্য ছোট ছোট করে। আমার প্রশ্ন যে এই যে আপনারা মাইক্রো অবজারভার তৈরি করেছেন, বিহারে হয়েছিল, এসআইআর তো হয়েছে, অন্য রাজ্যগুলোয় হচ্ছে, শুধু পশ্চিমবাংলা কেন টার্গেট? এ তো সুপ্রিম কোর্টও বলেছে, মানছেন? বলে কে সুপ্রিম কোর্ট? আমাদের সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদী, আমাদের সুপ্রিম কোর্ট অমিত শাহ, আর ওই যে কি একটা শঙ্করবাবু বলে গেলেন বিএল সন্তোষ। আচ্ছা, পরবর্তীকালে আপনাদের কোনো ভোট মিটে যাওয়ার পর যখন হেরে শূন্য হয়ে যাবেন পশ্চিমবাংলায়, আবার কোনো প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বলবেন না তো কামিনী কাঞ্চন যোগ? তথাগত রায়ের নামটা মনে করিয়ে দিলাম। গতবারে আপনাদের যিনি অবজারভার ছিলেন, তার সম্বন্ধে নির্বাচনের পরে কামিনী কাঞ্চন যোগের অভিযোগ এনেছিলেন। লজ্জা করে না? এক বক্তা তার বক্তৃতার মধ্যে একটুখানি ছুঁয়ে গেলেন, আমিও সেই প্রসঙ্গ নিয়ে আসছি, রবীন্দ্রনাথ ঠাকুর না রবীন্দ্রনাথ ট্যাগোর? তাহলে লজিক্যাল ডিসক্রিপিয়েন্সি। আমি সেদিন দেশ পত্রিকায় এই কথাটা বলে এসেছি, আপনি ছিলেন ডাক্তার কুণালবাবু, আপনি সঞ্চালক ছিলেন, আমি বাধ্য হচ্ছি সেই কথাটা আরেকবার তুলতে। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, ডিইউটিটিএ না ডিএটিটিএ? লজিক্যাল ডিসক্রিপেন্সি। 1,36,00,000 মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন কি বলতেন জানেন? রেখেছো বিজেপি করে, বাঙালি করনি। আবার বলছি কথাটা, রেখেছো বিজেপি করে, বাঙালি করনি। তাই সুমনবাবু, আমি অতিরিক্ত সময় নেব না। আর ধর্মীয় বিভাজন, সে তো বিজেপির রাজনীতি। আপনি দেখলেন না বিরোধী দলনেতা পরশুদিন কি বলেছেন? বলেছেন জামাত নাকি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। ও একটা হিন্দু মুসলমান খুঁজে নেবেই, তার কারণ কোনো রাজনৈতিক বক্তব্য যখন ফুরিয়ে যায়, সে লাইন ছাড়ার উপায়টা কি? আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইন যে ধর্ম যার যার, উৎসব সবার। কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়।
তন্ময়বাবু তার বক্তৃতায় একটা লাইনের আমার উত্তর দিতেই হবে, উনি এই যুবদের ভাতা নিয়ে অনেক উষ্মা প্রকাশ করেছেন। তা তন্ময়বাবু, আমরা যখন ছাত্র রাজনীতি করি 85-86 সালের কথা বলছি, বেকার ভাতাটা কারা চালু করেছিলেন পশ্চিমবাংলায় বামেদের জমানায়? যদিও মুখ্যমন্ত্রী ছিলেন, 50 টাকা করে মাসিক বেকার ভাতা চালু করেছিলেন। কেনই বা চালু করেছিলেন? তার 2 বছরের মধ্যে কেনই বা বন্ধ করেছিলেন? আর আজ আপনি সমালোচনা করছেন, ভাবছেন আপনি পাকা চুলগুলো পেকে গেছে, এখানে সব অনভিজ্ঞ, তারা জানে না 80-র দশকে কী ঘটেছে। আমি মনে করিয়ে দিলাম শুধু কথাটা আপনাকে, ভাবের ঘরে চুরি করবেন না। তাই আপনাদের কাছে নির্দ্বিধায় শেষ কথাটা বলে যাই, সুমনবাবু আর বেল বাজাবেন না, রাবড়ি কিন্তু তৃণমূল কংগ্রেসের পাতেই পড়বে। আর ডাক্তারবাবু আপনি নিশ্চিত থাকুন কুণালবাবু, যে কারোর ব্লাড সুগার আর বাড়বে না, বদহজম হবে না, আমার একটু হওয়ারও প্রয়োজন, নইলে আপনাদেরও প্রসারটা বাড়বে না। সবাই যদি সুস্থ থাকে আর আপনাদের পরামর্শ মতো যদি চলতে থাকে, তাহলে আপনাদের প্রসারের ঘাটতি থাকবে। সুতরাং নির্দ্বিধায় একটা কথা বলে দিচ্ছি, বিজেপি পশ্চিমবাংলার পার্টি নয়। এটা বিহারের পার্টি হতে পারে, এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিম ভারতের পার্টি হতে পারে। আজ দেখছেন না, আজকে একটা খবর পেলাম এখানে এসে সাংবাদিকদের মুখে, বিহারে নাকি যিনি উপমুখ্যমন্ত্রী বিজেপির নেতা, তিনি ঘোষণা করে দিয়েছেন এখানে নাকি মাংস নিষিদ্ধ, প্রকাশ্যে বিক্রি করা যাবে না। সুতরাং আগামী দিনে পশ্চিমবাংলায় মাছ মাংস নিষিদ্ধ হতে পারে। বাঙালি মনে রাখবেন, আবার বলছি, রেখেছ বিজেপি করে, বাঙালি করনি। সুতরাং বাঙালির অস্মিতা, বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, বাঙালির কৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় রেখে রক্ষা করবে। আগামী দিনে সেই পথ ধরে বাংলা এগোবে, নিশ্চিন্তে থাকুন। আর বেকার সমস্যা নিয়ে একটা কথা কোনো বক্তা তুলছিলেন, আজকের আনন্দবাজার পত্রিকা 7ম পাতা 7th পেজ, অ্যাঙ্কার স্টোরিটা পড়ুন। ভারতবর্ষে শুধু জানুয়ারি মাসে বেকার ইনক্রিজ করেছে 5%-এর ওপর, এবং দ্যাট ইজ মোস্ট অ্যালার্মিং, বিপজ্জনক। শুধু কি চাকরি দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের? নরেন্দ্র মোদী শুধু বছরে বছরে ভোট হবে, আর ভোট ফাঁকি হয়ে বাংলা থেকে 40%-এর কাছাকাছি ভোট নিয়ে যাবেন, আর চাকরি দেওয়ার বেলা শূন্য। পরে বলবেন বছরে 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট। ভাঁওতাবাজিতে বাঙালি বিশ্বাস করবে না, বাংলা বিশ্বাস করবে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সৌমিতদা। আমি বলছি যে রাবড়ি যে রাজনৈতিক দলেই পাতে পড়ুক, পরিবেশনের দায়িত্ব যেন সাধারণ মানুষের হাতে থাকে, মানে ওইটা যেন সেই রাজনৈতিক দল কেটারিংয়ের দায়িত্বটাও না নিয়ে নেয়, তাহলে ভারী মুশকিল। 2018 এবং আগের বহু দশক ধরে সেই ভোটের দিনে সেই খেলা দেখে আসছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।